হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে, এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার। প্রিয় দর্শক, প্রতি পর্বেই কিন্তু আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন। পুরো অনুষ্ঠান জুড়েই কিন্তু তিনি আমাদের সাথে থাকেন, এবং তিনি কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও কিন্তু আমরা তার কাছ থেকে শুনি। তার জানা অজানা সকল তথ্যগুলো আমরা জানি। তো আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন ফৌজিয়া হক। চলুন দর্শক, আমরা চলে যাই ফৌজিয়া হকের কাছে। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপু? হ্যাঁ, আমি খুবই ভালো আছি। আর মাশাআল্লাহ, আপনাকে খুবই প্রিটি লাগছে, আপনার ড্রেসটা অনেক সুন্দর। থ্যাংক ইউ। কি নিয়ে ব্যস্ততা চলছে? আমার আসলে সারাদিনই ব্যস্ততায় কাটে, সকালবেলা থেকে একদম ঘুমানোর আগ পর্যন্তই ব্যস্ততা। জব করছি, পাশাপাশি একটা ফুড, মানে আমার পেজের নাম ফুড ফিউশন। আমি পেজের কাজ নিয়ে ব্যস্ত থাকি সারাদিন। আর বাচ্চা কাচ্চা সংসার কাজ তো আছেই সাথে। একদম। আচ্ছা, উদ্যোগের শুরুটা কিভাবে? উদ্যোগের শুরুটা অ্যাকচুয়ালি খুব লং। মানে আমার রান্নার শখ খুব ছোটবেলা থেকেই। দেখা যায় মন খারাপ বা মন ভালো, হোয়াটএভার, যেটাই আমি রান্নায় ঢুকে যাই আর কি, ছোটবেলা থেকে। তো আমার রান্নার টেস্টটা সবাই পছন্দ করে। দেখা গেল যে আমার বোনরা খুব এনকারেজ করতো যে তুমি অনলাইনে কিছু করো। আমার বিশেষ করে আমার চাচি শাশুড়ি, তো আমি সবসময় বলতাম আমার খাবার কে কিনে খাবে, কেউ নাই আমার খাবার। আমার ওই কনফিডেন্টটা আসলে ছিল না। হ্যাঁ, তো আমার কলিগরাও খুব বলতো। তো আমার কলিগদের মধ্যে আমার ছোট ভাই একজন আছেন, জুনিয়র কলিগ। তো উনি আমাকে খুব ফোর্স করতো। তো একদিন সন্ধ্যার সময় উনি ফোন দিয়ে বললো, ম্যাডাম আপনার 1 কেজি কালো জামের অর্ডার আছে। আমি মিষ্টি নিয়ে আর কি কাজটা শুরু করেছি, আপনাকে আনতেই হবে। ভাইয়া আমার কালো জাম কে কিনে খাবে, টাকা দিয়ে কে কিনে খাবে কালো জাম? আপনি নিয়ে এসে দেখেন না কে কিনে খাবে, পরে দেখছি। তো ওখান থেকে অ্যাকচুয়ালি আমার শুরুটা। তো পেজটাও সে মূলত তারই ছিল। সে আমাকে এটার ভিতরে আসলে ইনভলভ করবে দেখে অথবা সে করেছে। পেজটা তারই দাঁড় করানো। তারপরে আস্তে আস্তে করে এই তো এই পর্যন্ত চলে এসেছি। চমৎকার। পরিবার বা আত্মীয় স্বজন কিভাবে নেন আপনার এই উদ্যোগ? সবাই খুব অ্যাপ্রিশিয়েট করে, বিশেষ করে আমার হাজবেন্ড, আমার বাচ্চারা, তারপর আমার ভাই বোন, মা। আমার মা তো খুবই আমার মা তো সবসময় বলে ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে সে আমাকে আমার কাজগুলো নিয়ে সে খুব প্রাউড ফিল করে। অবশ্যই। তো সবার খুব সাপোর্টও আমি বাসা থেকে খুব পাই। আসলে ফ্যামিলি সাপোর্ট ছাড়া কোনো কিছু করা সম্ভব না। আর আমরা যেহেতু বাঙালি, এশিয়ান কান্ট্রি গুলোতে এরকমই মহিলাদের সাপোর্ট দিতে হবে। ফ্যামিলি, ছেলে মেয়ে, স্বামী, বিশেষ করে স্বামী যদি সাপোর্ট করে, খুব সাপোর্টিভ আমার সাথে, তাহলে আর কোনো প্রবলেম থাকে না। এবং হয় না যে শুরুর দিকে একটা ফ্যামিলি থেকে বাধা বা কিছু, আমি এ পর্যন্ত সেটা পাইনি। আচ্ছা, রান্নার কাজ করাটা কিভাবে এনজয় করেন? ওই যে বললাম না, রান্নার কাজটা আমি টিভি দেখা থেকে বা নেট ব্রাউজিং থেকে রান্নার কাজটা খুব এনজয় করি। আমার প্রচন্ড মন খারাপ, কিছু কি করলে ভালো লাগবে, অনেকে ঘুরতে চলে যায় বা টিভি দেখে, মুভি দেখে, আমি রান্নায় চলে যাই। অবসরেও আপনি রান্নাই করছেন? হ্যাঁ, আমি রান্না কিছু না কিছু আমাকে বানাতে হবে। দর্শক, কতটা ভালোবাসা থাকলে যে সে তার যে প্রফেশন কুকিং, তারপরেও সে যখন অবসর পান সেটাও তিনি কুকিং এই দেন। এটা যারা আসলে ভালোবাসে শিল্পটাকে, এটার প্রেমে পড়ে গেলে এখান থেকে বের হয়ে আসা যায় না। আমি মনে করি একটা এটা মন দিয়ে করলে খুব সুন্দর একটা শিল্প। হ্যাঁ, নিজের মনের শিল্পটা রান্নার মধ্যে কিন্তু আনা যায়। বিশেষ করে আমরা যখন বেকিংটা করি, যখন বেকিং কেক গুলো সাজাই, নিজের মনের মাধুরী মিশিয়ে কিন্তু সাজাই। এমন না যে আমরা কারোটা কপি করছি। হ্যাঁ, আমরা ঘাটাঘাটি তো অনেক কিছুই করি, অনেক ইউটিউব দেখি বা কি, সেটা ঠিক আছে, কিন্তু যখন নিজে করতে যাই, ওটা নিজের মনের মধ্যে যে শিল্পী আছে তাকেই কিন্তু আমরা ওইটা দিয়ে। এবং আমার ফিউশন করতে খুব আমি এনজয় করি। ফিক্স কোনো রেসিপি আমি ফলো করছি সেটা না, ওখানে আমার ফিউশনটাকে আমি আগে বেশি প্রায়োরিটি দিই, যে আমার টেস্ট বাড অনুযায়ী আমি এটা ক্রিয়েট করব। অবশ্যই আপনার নিজেরই যদি খেতে ভালো না লাগে, দেখতে ভালো না লাগে, তাহলে আপনি আরেকজনকে কিভাবে সেটা দিবেন? তো এই রান্নার হাতে খড়ি তো মায়ের কাছ থেকে? মায়ের কাছ থেকে ডেফিনেটলি। আচ্ছা, আন্টি অনেক রান্না জানেন? প্রচুর। আমি ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি, বাসায় অনেক রান্না বান্না হচ্ছে, বাসায় অনেক মেহমানদারি হচ্ছে। আমি এগুলোর মধ্যে যিনি রাঁধতে ভালোবাসেন তিনি কিন্তু খাওয়াতেও ভালোবাসেন। এবং আরেকটু মজার বিষয় যে আমি অনেক ভাই বোনের মধ্যে ছোট। তো আমার পড়ালেখার হাতে খড়ি আমার মায়ের কাছে। দেখা যেত ম্যাক্সিমাম টাইম আমার মা রান্নাঘরে সময় কাটতো তার।
ওই রান্নাঘরে আমাকে পড়তে বসাতো। হুম, মানে ওই থেকেই হয়তো ওইটা মাথার মধ্যে আপনার ওই রান্নাটাই চলছে ছোটবেলা থেকেই। কর্মজীবী হয়ে এই উদ্যোগের কাজ কিভাবে ম্যানেজ করেন? আহ, একটু টাফ হয়ে যায় আমার কাজের মধ্যে। চ্যালেঞ্জিং এটাই, দেখা যায় আমার অফিস 10টা থেকে 5টা। আমি একদম ফজর থেকে শুরু করি, মানে ভোরবেলা শুরু করি। যেদিন পার্সেল থাকে, পার্সেল এখন শুরুর দিকে একটু কম থাকতো, কিন্তু এখন দেখা যায় এভরিডে এবং ওভারলোডেড থাকি আমি। তো দেখা যায় যে হেল্পিং হ্যান্ড আছে আপনার? হ্যাঁ, আমার ফুড ফিউশনের টিমে আছে 4 জন। তারপরে আমার মডারেটর আছে, মানে ওই টিমটা ছাড়া আমি আসলে কিছুই না, চলতে আমি পারেন জিরো। না। আচ্ছা আচ্ছা। টিমটা ফুড ফিউশনের টিমটা ছাড়াই টোটালি আমি জিরো। তো দেখা যায় আমি ভোরবেলা থেকে কাজ শুরু করি, আবার অফিস থেকে ঢুকে হয় কি অনেকে রিফ্রেশ হয়, একটু চা খায়, রেস্ট নেয়, তারপরে কিন্তু আমার মনে হয় যে আমি এসেই আমি হাত মুখটা ধুয়ে আমি কিচেনে ঢুকে যাই। আমার কি কি অর্ডার আছে অর্ডার লিস্ট চেক করি, এবং বাচ্চাদেরকে নাস্তাটা দিয়েই আমি মানে কাজ শুরু করে দিই। দেখা যায় রেস্ট করতে গেলে আলসেমি, মানে কাজে পিছিয়ে যাব। দেখা যায় যে আমার ঘুমানোর আগ পর্যন্ত আমার কাজ চলছেই, পার্সেলের কাজ চলছেই। বাহ, দারুণ, চমৎকার। আসলে নিজের প্রতি আত্মবিশ্বাস থাকতে হবে যে আমি জি। এটা পারবো, পারবো। এবং কাজের প্রতি ভালোবাসা ধৈর্য থাকলে আপনি এই যে অফিস করছেন, আপনি একজন কর্মজীবী নারী, তারপরও আপনি আবার উদ্যোক্তা মনোভাব রয়েছে। তো জি। দুইটাকে আসলে খুব টাফ, যদি তার ওই রকম মনোবল না হ্যাঁ, থাকে, মনোবলটা আছে দেখে। সাপোর্টটাও আছে। আপনি যেহেতু বললেন আপনার ফুড ফিউশনের টিম ছাড়া আপনি আমি আসলে zero। কাজ করতে জি। পারছেন না, আবার আপনার হাজবেন্ড সাপোর্ট দিচ্ছে। তো এভাবে করলে কিন্তু আমরা নারীরা অনেকটা এগিয়ে যাই, সবাই জি। মিলে যদি করে। তো এই যে এতগুলো কাজ করছেন, বাচ্চাদেরকে সময় দিচ্ছেন, তো এই টাইম ম্যানেজমেন্ট আপনি কিভাবে ঠিক রাখেন? টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে আমি বলবো, আমার থেকে আমার বাচ্চারা আমার জন্য খুবই মানে ডেডিকেটেড, খুব সাপোর্টিভ। দেখা যাচ্ছে যে ওরা যখন দেখে ওর মা খুব রাশের মধ্যে টাইম স্পেন্ড করছে, ওরা আমাকে একদমই বোদার করবে না। শুধু ওদের খিদার টাইমটা আমাকে একটু মনে রাখতে হবে, যে ওদের মানে খাওয়ার টাইম। তো ওরা ওদের মতো নিয়ে নিজেদেরকে ম্যানেজ করে। দেখা যায় ওর বাবা যদি ফ্রি থাকে, ওর বাবা ওদেরকে ম্যানেজ করে রাখে। মানে ওরা আমার জন্য খুব সাপোর্টিভ। হ্যাঁ, এই আমার জন্য- মেয়ে খুব প্রাউড ফিল করে, এবং সে তার বন্ধুদের, তার টিচারদের সে খুব প্রাউডলি বলে, মানে আমি জব করি সে এটা বলে না, কিন্তু আমার ফুড ফিউশনে সে খুব প্রাউড ফিল করে। তাই এবং না? মাঝে মাঝে সে বলে, মা আমি খুব প্রাউড ফিল করি তোমার এই কাজগুলো নিয়ে। তা আপনার এই ফুড ফিউশনের সবচেয়ে মজাদার আইটেম কোনটা আপনার হাতে, যেটা গ্রাহকরা খুব পছন্দ করে? আমার কাছে তো আমার মানে আমার নিজের হাতে তৈরি সবই আমার কাছে তারপরে আপনার মজার। নিজের কোনটা পছন্দ আর কাস্টমারের কোনটা বেশি তারপর অর্ডার আসে আর কি? অর্ডার আসে সবচেয়ে বেশি আমার ডেজার্ট আইটেমগুলো। ডেজার্টে মানে আমার কাছে আমার মনে হয় যে ডেজার্টটা আমার বেস্ট হয়। তার মধ্যে আমার কালো জাম, বালুশাই, মানে আমাকে এখন সবাই কালো জাম দিয়ে চেনে, বালুশাই দিয়ে চেনে। আচ্ছা আচ্ছা। তারপরে এখন ফ্রোজেন পিজাটা খুব হাইপড আমার। ফ্রোজেন পিজাটা প্রচুর, মানে বাচ্চাদের, মানে বাচ্চা গার্জিয়ানরা ফোন দেয়, কাস্টমাররা ফোন দেয়, ফোন দিয়ে বলবে আমার মেয়ে পাগল হয়ে গেছে, আন্টিকে ফোন দাও পিজা পাঠাতে বলো। পিজা এরকম, প্রেমী, পিজা আপনার প্রেমী। হাতের পিজা ওদের অনেক পছন্দ। জি। বুঝতে পেরেছি। তাহলে আপু আমাদের হচ্ছে দর্শকদের কবে খাওয়াবেন পিজা? অনলাইনেই খাওয়াই দিন। আর অবশ্যই। আমাদেরকে কবে আপনি ট্রিট দিচ্ছেন পিজা? ইনশাআল্লাহ ভেরি সুন। আচ্ছা। তো আপু যেহেতু পিজা নিয়ে আপনার অনেক মানে অনেক সুন্দর সুন্দর রিভিউ আসছে, তো ছোট্ট জি। করে পিজার রেসিপিটি যদি একটু শেয়ার করতেন। পিজার রেসিপিটা আসলে এটা টপিং এর উপর টেস্ট ডিপেন্ড করে। তো পিজার যে বেসটা, যে বানটা, এটা আমি রেডি করে রাখি, এবং মানে যেদিন দেখা যায় আমার যখন অর্ডার আসে তার আগের দিন আমি মানে এটা মেক করি, সেট করে দেই। তো টপিং এর উপরে টেস্টটা মানে নির্ভর করবে যে আপনি কোন টেস্টে চাচ্ছেন। তো আমার এখানে একটাই ফ্লেভারে, চিকেন ফ্লেভার, গ্রিল চিকেন ফ্লেভার। আমি বেশি ভ্যারিয়েন্স আনি না, কারণ বেশি ভ্যারিয়েন্স আনলে আমার জন্য টাফ হয়ে যাবে। তো এই তো। আর পিজা বাচ্চাদের, মানে বাচ্চাদের খুব ডিমান্ডিং একটা আইটেম। আমি মনে করি যদি বাসায় তৈরি করে দেওয়া যায়, মানে বাহিরের খাবার থেকে। বানটা কি আপনি নিজেই তৈরি হ্যাঁ, করেন? বানটাও আমি নিজে তৈরি করি। আচ্ছা, ওটার রেসিপিটা যদি একটু বলতেন। আর রেসিপিটা বলবো, একটু লং তো এটা প্রসেসটা। আচ্ছা, আপনি গ্রিল চিকেনটা রেসিপি? আচ্ছা, গ্রিল চিকেনটা আমি বিভিন্ন মশলা দিয়ে মেরিনেট করে তারপর এটাকে গ্রিল করি, গ্রিল করে আর কি ওটা কাট করে আর কি সেট করি। আর বানটা হচ্ছে আমি ময়দা ইউজ করি না, আমি আটা ইউজ করি, যেহেতু আটাটা স্বাস্থ্যসম্মত বেশি। তো ওখানে আমি ইস্ট ব্যবহার করি, চিনি ব্যবহার করি, লবণ, তেল। এই তো এইটা দিয়ে আমাকে অনেকক্ষণ ময়ান করে রাখতে, লং প্রসেস। ফ্রোজেন পিজাটা দেখা যায় একটা ব্যাচ রেডি করতে আমার 2 দিন সময় লাগে।
কারণ বানটা করে আমাকে ঠান্ডা করতে হয়, সেট করতে বানটা হয়। করে আপনি কি হচ্ছে ওটাকে ডিপ করেন, হার্ড করেন, হ্যাঁ, তারপরে আমি সেট করে হার্ড করি, সেট করার একবারে পরে সেট হার্ড করার করে। পরে। আচ্ছা, তারপর হচ্ছে প্লাস্টিক পলিতে কি হ্যাঁ, র‍্যাপ পলিতে করেন? র‍্যাপ করে তারপর আমি আচ্ছা। ডিপ ফ্রিজে। আর আমার পেজে যত ফ্রোজেন আইটেম, মানে ফ্রোজেন আইটেমের জন্য আমার আলাদা ফ্রিজ, মানে বাসার ফ্রিজ ইউজ করি না, কারণ মাছ মাংস খাবার দাবার একটা খাবারের ফ্লেভার আরেকটা খাবারে চলে যাবে, যেহেতু বাচ্চারা খায়, খুব সেন্সিটিভ ইস্যুস। আর ফ্রোজেন আইটেমটা খুব, মানে টিফিন আইটেম গুলো খুব এখন আচ্ছা, যাচ্ছে। কেউ যদি ফ্রোজেন করে সেক্ষেত্রে একটু পরামর্শ দিন আমাদের দর্শকদের, কিভাবে করবে, ফ্রোজেন বা কি কি সতর্কতা অবলম্বন করবে যেন ফ্রিজের নষ্ট না ব্যাপারটা হয়? আমি যেটা বললাম যে মাছ মাংসের ফ্রিজে, মানে ফ্রোজেন খাবার অবশ্যই ফ্রোজেন, মানে ফ্রিজ করবেন না, যেহেতু বাচ্চারা খায়, বাচ্চাদের স্বাস্থ্যের একটা ব্যাপার ওখানে নির্ভর করে। আর একটা ব্যাপার হচ্ছে যে এয়ারটাইট কন্টেনার ইউজ করতে হবে, যাতে এক খাবারের ফ্লেভার আরেক খাবারে চলে না যায়। অবশ্যই। আচ্ছা, উদ্যোগের সিগনেচার আইটেম বা আপনার উদ্যোগের ভোক্তাদের চাওয়া। আমার উদ্যোগের ভোক্তাদের চাওয়া এখন হয়েছে কি, মানে আমি কালো জাম দিয়ে শুরু করেছিলাম, যে কিছু সুইটস আইটেম দিয়ে। তো ওই কালো জাম দিয়ে আমাকে চেনে, এবং সবাই, মানে সবাই আমার কাছে এখন কালো জামটা, মানে যেটাই অর্ডার করছে না কেন সাথে কালো জামের একটা কোয়ান্টিটি তাদের থাকছে। আরেকটা ব্যাপার, আমি গত 1 বছর যাবত আমি কম বেশি সবাইকে একটা গিফট বক্সের অ্যারেঞ্জ করি পার্সেলে। তো আমি গত 1 বছর যাবত কন্টিনিউ করছি, এটা অফ করছি না। আগে যেমন অন অ্যান্ড অফ করতাম, একটা ছোট একটা বক্সে 2টা কালো জাম বা একটা ডেজার্ট আইটেম আমি দিই, ম্যাক্সিমাম আমি কালো জাম আর বালুশা এটা দিই। এখন দেখা যায় কাস্টমাররা ফোন দেয়, রিসেন্টলি এক কাস্টমার আমাকে ফোন দিয়ে মানে হাইপড হয়ে গেছে খুব, আপু আমার গিফট বক্স কোথায়, আমার গিফট বক্স কোথায়, মানে উনি পার্সেল মিলাচ্ছে না, ওনার আইটেম গুলো মিলাচ্ছে না, কিন্তু উনি শুনেছে যে গিফট বক্স পাওয়া যায়, ওনার গিফট বক্সটা কোথায়, মানে এরকম আর কি। আচ্ছা, তো দেখা যাচ্ছে যে আমার আইটেম গুলো থেকে ওদের ওই গিফট বক্সটাতে মানে বেশি আকর্ষণ, মানে মেইন যে ফুডটা ওরা অনেক মজাদার হয় আপনার বালুশাহী, এবং মানে দেখা যাচ্ছে যে ওরা পে দিয়ে যে কিনছে ওইটার টেস্ট আমাকে রিভিউ না করে আমার গিফট বক্সের রিভিউটা বেশি দিচ্ছে। এটা কিন্তু খুবই ভালো লাগলো দর্শক, মানে উনি এত সুন্দর আকর্ষণীয় ভাবে উনার ডেজার্টটা গিফট করছেন যে উনারা কিন্তু ওইটা নিয়ে ব্যস্ত হয়ে যান, আসলে যে কি অর্ডার দিয়েছেন সেটা আগে মিলাচ্ছেন। ওরা আর মজা লাগলো, এবং রিভিউ তো অনেক ভালো আসে, তাই না? আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমার কোনো খাবার নিয়ে আমি কখনো নেগেটিভ রিভিউ পাই নাই। আর আমার কাস্টমাররা খুব, মানে আমার প্রতি খুবই ডেডিকেটেড, সাপোর্টিভ। যেমন ঈদের আগের দিন আমার খুব রাশ থাকে, আমি একটা উদাহরণ দিয়ে বলছি। তো ম্যাক্সিমামই দেখা যায় আমার যত কাস্টমার 80% রিপিট এবং রেগুলার হয়ে যান। তো একটা আপুর বক্সে 6 পিস রোস্ট থাকার কথা, গিয়েছে 5 পিস। আপু ঈদের অনেকদিন পরে আমাকে বলছে, আপু 1 পিস কম ছিল, যে আপনার যে টিম কাজ করছে প্যাকিং এর, ওদেরকে একটু, মানে আমাকে উনি অ্যাডভাইস করার জন্য মূলত বলেছে, কমপ্লেন না। তা আমি আবার বললাম যে তাহলে আপু আমি যেহেতু একটা পেমেন্ট আমি বেশি নিয়েছি, আমি রিটার্ন করি। এখানে ওই যে সেই গিফট ইস্যুস, না আপু আপনি প্রতিবারই এত গিফট পাঠান, এটা কোনো ম্যাটার করে না। তারপরে আবার ঈদের আগের দিন আরেকটা কাস্টমার, ওনার কালো জাম অর্ডার ছিল, তারপরে রোস্ট অর্ডার ছিল। এখন সবার শেষে ওনার পার্সেলটা যাচ্ছে, এখন গিয়ে দেখি ওনার 2.5 কেজি কালো জাম অর্ডার ছিল, 1 কেজি শর্ট পড়ে যাচ্ছে, মানে কোনোভাবে হয়তো বা অন্য কাস্টমার কাছে বেশি চলে গিয়েছে, আর 10 পিস রোস্ট ওনার শর্ট পড়ছে টোটাল অর্ডারে। আমি দ্রুত ওনাকে ফোন দিলাম যে আপু আপনি যদি কিছু মনে না করেন, আমি এটা এখন দিয়ে পাঠাচ্ছি, আপনি পে করেন না, আমি ঈদের দিন সকালবেলা আমি আবার পাঠাচ্ছি, মানে সকালবেলা উঠে আমি রেডি করে আবার পাঠাবো। আপু শুধু বললে তুমি রিল্যাক্স, তুমি সারাদিন অনেক রাশের মধ্যে থাকো, একদম রিল্যাক্স, তুমি টেনশন নিও না, যেটা আছে তুমি সেটাই পাঠাও, পসিবল হলে কালকে দিও, পসিবল না হলে কোনো দরকার নেই, তোমার এত ইসের দরকার নেই, টেনশনের দরকার নেই। দেখা যায় আমার কাস্টমাররা আমার প্রতি খুব, মানে এগুলো সবই রিপিট কাস্টমার, সবই রিপিট, এবং একটা মানে আন্তরিকতা মানে তৈরি হয়ে গিয়েছে, কারণ আপনার বিহেভটাই এরকম। আপনি হয়তোবা কথাও বলেন সফটলি, ওইভাবে বুঝে যে তার কি চাহিদা, তার কি প্রবলেম, সেই হিসেবে তো খাবারটা তৈরি করেন। তবে সবসময় আমি একটা জিনিসই চিন্তা করি যে ক্লোজ টু কাস্টমার, মানে কাস্টমারের কাছাকাছি যাওয়া, মানে ওখানে আমার প্রফিটটা আমি ক্যালকুলেট করব না, আমার কাস্টমারের মনে জায়গা করাটা এটা আমার বেনিফিট, এটাই আমার প্রফিট। এবং আমি চেষ্টা করি যে কাস্টমার আমার খাবার খাবে, উনি টাকাটা কাউন্ট করবে না, উনি আমার ফুডটা কাউন্ট করবে, যে আমি ওটা খেয়েছিলাম বা ফৌজিয়ার কথাটা বা ফুড ফিশনের কথাটা মনে রাখবে, মনে করবে,
ওটাই হচ্ছে না, ঠিকই আলহামদুলিল্লাহ। আছে। আসলে দর্শক এমনই কিন্তু আমাদের হওয়া উচিত। আমরা যারা এই লাইনে আছি, উদ্যোক্তা জীবনে আছি এবং সেবামূলক কাজে আছি, আমাদের ব্যবহারটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। ইগোটা আসলে বাসায় রেখেই আসতে হবে, এটা সাথে নিয়ে এখানে কাজ করা যাবে না। এবং আপা যেটা বললেন ক্লোজ টু, মানে কাস্টমারের খুব কাছাকাছি, মনের কাছাকাছি যেতে হবে। আপনার ব্যবহারে আন্তরিকতা থাকতে হবে এবং অর্ডার নেয়ার আগে আপা যেগুলো দেখেন যে তার কোনো সমস্যা আছে কিনা, তাই না, কোনো শারীরিক অসুবিধা আছে কিনা, অনেকে হয়তো ঝাল বেশি খেতে পারেন, অনেকে কম, হ্যাঁ ওটা তারা এই অবশ্যই বিষয়গুলো মেনশন আপনি করেন। নিশ্চয়ই মানে অর্ডার নেওয়ার আগে আসলে আপনি কি কি হচ্ছে চিন্তা করেন বা কি কি জিজ্ঞাসা করেন, যদি যেমন দর্শকদের এটা বলতেন। আমার পেজের মানে ডেজার্ট আইটেম যারা খান তারা সবাই জানেন যে লো সুগার, মানে মিষ্টির ইয়েটা সুইটেনটা কম থাকে, মানে যারা খুব বেশি মিষ্টি পছন্দ করে তারা কিন্তু এটা মানে খেতে পারবে না, মানে পছন্দ করবে না। আমার লো সুগার, যেমন এক কাস্টমার সে পায়েস নিয়ে আমাকে ফোন দিয়ে বলছে আপনি তো চিনিই দেননি, কিন্তু ওনাকে কিন্তু আমার পায়েসের একটা বৈশিষ্ট্য যে আমি এটা চিনি ছাড়া তৈরি করি, মানে যারা একদম কম চিনি খায় তারাই আমাকে অর্ডার করে। আবার অনেকে আবার জিজ্ঞেস করি, মেনশন করি যে সুগার লেভেলটা কেমন হবে, স্পাইস লেভেলটা কেমন হবে, মানে এরকম জিজ্ঞেস করে তারপরে। বা যেমন পিজা সেটিং এ অনেকের কাস্টমাইজ থাকে যে মাশরুম ছাড়া হবে বা সসেস ছাড়া হবে, ক্যাপসিকাম ছাড়া হবে, ওভাবেই করে দেই। আচ্ছা, আপনি তো অনেক কাজ করছেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। তো আপনি হচ্ছে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি ফুড ভবিষ্যৎ ফিউশন নিয়ে? ফুড ফিউশন নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা ক্যাটারিং এ যাওয়ার ইচ্ছা আছে এবং আমি এটার উদ্যোগও শুরু করেছি ইনশাল্লাহ, যে যে ক্যাটারিং সার্ভিসটা এবং কর্পোরেট লেভেলে যে লাঞ্চ প্রোভাইডিং যেটা, এটা ইনিশিয়াল লেভেলে আছি, আমরা কাজ করছি, ভেরি সুন আমরা এটা মানে শুরু করে ফেলবো। আর ক্যাটারিংটা টুকটাক চলছে এখনই। চলছে তো অবশ্যই। তো আপা আসলে আমরা কথা বলতে বলতে মানে অনুষ্ঠানের প্রায় শেষ দিকে চলে এসেছি। আপনি আপনার ব্যস্ত সময় থেকে সময় বের করে আমাদের এখানে এসেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই অনুষ্ঠানে এসে কেমন লাগলো আপনার? আমার তো খুবই ভালো লাগছে, যে আমি আসলে খুব অনার্ড ফিল করছি যে 21শে সংবাদ আমাকে এতটা সম্মান দিয়ে ডেকেছে, আমাকে আপনারা ডেকেছেন, আমার সময়টা চেয়েছেন, আমার ফুড ফিউশনের কথাগুলো জানতে চাচ্ছেন, আমি খুব সম্মানিত বোধ করছি এটাতে। থ্যাংক ইউ আপা। আবারও নতুন কোনো আয়োজনে আপনার সাথে আমাদের দেখা হবে। অবশ্যই। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানে জয়েন করতে পারেন। যেমন আমাদের যে অনুষ্ঠানটা, এটার পোস্টে গিয়ে কমেন্ট বক্সে আপনি আপনার নাম, আপনার ডেজিগনেশন লিখে দিবেন, অথবা আমাদের যে ইমেল অ্যাড্রেস আছে সেখানে কিন্তু আপনি আপনার একটি শর্ট সিভি, আপনার নাম, ডেজিগনেশন, এগুলো, মোবাইল নাম্বার, এগুলো সেন্ড করবেন, অথবা ইনবক্সেও কিন্তু আমাদেরকে নক দিতে পারেন। প্রিয় দর্শক, প্রতি পর্বেই কিন্তু আমাদের প্রত্যাশা থাকে নারীর স্বাবলম্বিতা এবং নারীর সফলতা। প্রতিটি নারীর জীবনে সফলতায় ভরে উঠুক, এই কামনায় শেষ করছি। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।